সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে দুটো শব্দের সঙ্গে আমাদের প্রবল পরিচিতি ঘটেছে। এক হলো মুক্তিযোদ্ধা, দ্বিতীয় হলো রাজাকার। আপনারা কি জানেন এই রাজাকার কাদের বলা হয়? দেখতে দেখতে একটি শতাব্দী পেরিয়ে গেছে স্বাধীনতা, তবুও অগ্রাহ্য করা যায় না ইতিহাসের গায়ে লেগে থাকা সেই রক্তের দাগকে। দেশভাগ যে চিরস্থায়ী ক্ষত রেখে গিয়েছে তা অস্বীকার কেউই করতে পারবে না। কেবল দেশভাগ নয়, স্বাধীনতার পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, কিন্তু এরই সঙ্গে রয়েছে হায়দ্রাবাদের রাজনৈতিক অস্থিরতার ইতিহাসও। কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্ত হওয়ার যত কথা শোনা যায়, সেই তুলনায় হায়দ্রাবাদে রাজাকারদের অত্যাচারের ইতিহাস আজ কিছুটা হলেও ধুলোয় ঢেকেছে। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন রাজাকারদের অত্যাচারের সেই ইতিহাস। চলুন দেরি না করে ভিডিওটি পুরো দেখুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 সালের 23শে সেপ্টেম্বর। আসলে এখানকার রাজনৈতিক অস্থিরতা ছিল তীব্রতর, ফলে সংঘর্ষ চরম আকার নেয়। রাজ্যের নিজামের প্রবল আপত্তি ছিল ভারতের অংশ হতে। শেষ পর্যন্ত অপারেশন পোলো অর্থাৎ ভারতীয় সেনাদের সঙ্গে নিজামের পাক মদতপুষ্ট রাজাকার বাহিনীর লড়াই বাধে। তবে সেটা পরে, তার আগে রাজাকার বাহিনীকে চিনে নেওয়া যাক। তারও আগে ফিরে দেখা দরকার স্বাধীনতার অব্যাহতির আগে ও পরের পরিস্থিতি কী ছিল। আসলে ভারতের কদর রাজ্য তথা প্রিন্সেস স্টেট ছিল 565টি। তারা সেই অর্থে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত ছিল না। তবে ব্রিটিশদের বৈদেশিক নীতি ও নিরাপত্তা সংক্রান্ত কিছু শর্ত তাদের মানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পরে তারাই দেশের অংশ থাকবে কিনা তা নিয়ে সংশয় ছিল। ভারতীয় কংগ্রেসের তরফে 1947 সালের 15ই জুন সমস্ত দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানানো হয়। দেশের স্বাধীনতা আসতে তখনও 2 মাস বাকি। দেখা যায় বহু রাজ্যই ভারতের অন্তর্ভুক্ত হতে সম্মত হন। পাশাপাশি এই প্রস্তাবে বাদ সেধেছিল বহু রাজ্য। শেষ পর্যন্ত দেখা যায় 3টি রাজ্য ভারতের অংশ হতে চাইছিল না। এই রাজ্যগুলি হলো কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। কিন্তু কাশ্মীর ও জুনাগড় শেষ পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেলেও সবচেয়ে বড় প্রিন্সেস স্টেট হায়দ্রাবাদ বাকি থেকে গিয়েছিল। 1948 সালের 17ই সেপ্টেম্বর অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার বশবর্তী হওয়ার পর হায়দ্রাবাদ দেশের অন্তর্ভুক্ত হয়। আত্মসমর্পণ করেন নিজাম, কিন্তু তার ঠিক আগে লড়াইটা নিজামের সঙ্গে ভারতীয় সেনার হয়নি, তা আসলে হয়েছিল রাজাকারের সঙ্গে। সেই লড়াইয়ের আগে রাজাকাররা কার্যত নরসংহারে মেতেছিল। রাজাকারদের সম্পর্কে কথা বলতে গেলে আরেকটু পিছিয়ে যেতে হবে। বিংশ শতাব্দীর শুরু থেকেই হায়দ্রাবাদ ধীরে ধীরে ধর্মীয় কট্টরপন্থার দিকে এগিয়েছিল। 1926 সালে স্থাপিত হয় MIM তথা মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিম, একটি সংগঠন। চলতি কথায় যার পরিচিত ছিল ইয়োদাও নামে। এই দলটি চাইছিল হায়দ্রাবাদকে মুসলিম রাজ্য হিসাবে ঘোষণা করা হোক। 1938 সালে MIM-এর নেতা বাহাদুর ইয়াজাং প্রতিষ্ঠা করেন রাজাকার নামে এক আধা সেনার স্বেচ্ছাসেবী দল। রাজাকার শব্দটি আরবি শব্দ, এর অর্থ স্বয়ংসেবক। মূলত পাঠান আর আরবিরাই ছিল রাজাকার। 1944 সালে মারা যান বাহাদুর। এরপর 1946 সালে রাজাকারের দায়িত্ব পান কাসিম রিজভী। বলা হয় ক্ষমতায় তিনি প্রায় নিজামের সমকক্ষ ছিলেন। হায়দ্রাবাদ যেন কোনোভাবেই ভারতের অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে তিনি ছিলেন একদম কট্টর মনোভাবাপন্ন। ফলে তার নেতৃত্ব ক্রমেই হয়ে উঠেছিল বিচ্ছিন্নতাবাদী চরমপন্থী। রাজাকাররা তখন সংখ্যায় নাকি 2 লক্ষ। তারা বলতো মাদার হায়দ্রাবাদ পেদাবাদ, অর্থাৎ মা হায়দ্রাবাদ চিরজীবী হোক। মনে রাখতে হবে 1947 সাল পর্যন্ত রাজাকারদের গতিবিধি এই সাধারণ টহলদারি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এরপর তারা হয়ে ওঠে এমন এক সশস্ত্র বাহিনী যাদের কাজ নিজামকে রক্ষা করাই ছিল। অনেকেই রাজাকারদের সঙ্গে মুসলিম ব্ল্যাক শার্টারদের তুলনা করেন। হিটলারের স্ট্যাম্পস্টুপারদের কথা বলা হয়। ওই সব বাহিনীর মতোই রাজাকাররাও হয়ে উঠেছিল আতঙ্কের আরেক নাম। তারা চেয়েছিল হায়দ্রাবাদ পাকিস্তানের সঙ্গে মিশে থাক, কিন্তু ভৌগোলিক কারণে সেটা
সম্ভব ছিল না। এমনকি সেই স্বাধীন রাজ্যটি স্বাধীন দেশে রূপান্তরিত হওয়া সম্ভব হয়নি। প্রথম দিকে ব্রিটিশদের এতে সম্মতি থাকলেও পরে লর্ড মাউন্টব্যাটেন পরিষ্কার জানিয়ে দেন এটা সম্ভব নয়, কেননা হায়দ্রাবাদের চারপাশে হিন্দু অধ্যুষিত রাজ্য অবস্থিত এবং হায়দ্রাবাদে কট্টরপন্থীদেরই প্রাধান্য বেশি, ফলে সাম্প্রদায়িক টেনশনের ভয়াবহতা থেকেই যায়। এদিকে কাসিম তো একেবারেই চাইতেন না যে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হোক। এমনকি দিল্লিতে গিয়ে নাকি সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। ভারত সরকারের চোখে তিনি আঁচিরেই হয়ে ওঠেন নিজামের ফ্র্যাঙ্কেস্টাইন দানব। দেশ স্বাধীন হতে না হতেই হায়দ্রাবাদ থেকে সংঘর্ষের খবর আসা শুরু করে দিয়েছিল। কাসিমের নির্দেশে নির্বিচারে অত্যাচার শুরু করে রাজাকার বাহিনী। কেবল হিন্দুরাই যে টার্গেট ছিল তা নয়, মুসলিমরাও ছিল তাদের টার্গেটের অংশ। বিরোধিতা করলেই তাদের ছেড়ে কথা বলা হতো না। এরপর এলো ভয়ঙ্কর সেই দিন, 27শে আগস্ট 1948 সাল। ভৈরপল্লী গ্রামে হামলা করল রাজাকারের দল। আজ সেই অঞ্চলটি তেলেঙ্গানা নামে পরিচিত। একদিনের হামলায় প্রাণ গেল 96 জন হিন্দু। এর আগেও তারা এই গ্রামে আক্রমণ করেছিল, কিন্তু স্থানীয়রা হাতের কাছে যা পেতেন সেই কুরুল হোক বা গুলতি সে দিয়েই রুখে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে। কিন্তু এবার রাজাকাররা এলো বড় দল নিয়ে। তাদের সঙ্গে ছিল হায়দ্রাবাদের পুলিশ বাহিনীও। রক্তগঙ্গা বয়ে গেল সেই গ্রামে। গ্রামের মহিলাদের ধর্ষণ করা হলো। এমনকি স্থানীয় ঘটনায় গোটা হায়দ্রাবাদেই রাজাকারদের প্রতি তীব্র বিক্ষোভ সঞ্চার করল। আর অচিরেই জন্ম নিল অপারেশন পোলো। সেপ্টেম্বরে মেজর জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনা আক্রমণ করল রাজাকারদের। এমনকি সম্ভাব্য আকাশপথে হামলা সম্পর্কেও সতর্ক ছিল সেনারা। কিন্তু লড়াই শুরু হতেই বোঝা গেল রাজাকাররা সাধারণ নিরীহ মানুষকে মারতে পারে। প্রশিক্ষিত ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের সাধ্য তাদের নেই। আর তাদের সাথ ছিল পাকিস্তান বুঝি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু কোথায়? কেননা এর 2 দিন আগেই মোহাম্মদ আলী জিন্নাহের মৃত্যু হয়েছিল। ফলে মাত্র 5 দিনেই রাজাকাররা জব্দ হয়ে গেল। হায়দ্রাবাদ হলো ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর কাসিম তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 1957 সাল পর্যন্ত তিনি এদেশেই ছিলেন। অবশ্য সেটা গারদের ওপারে। এরপর মাত্র 2 দিনের মধ্যে পাকিস্তানে চলে যাওয়া সত্ত্বে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে রাজাকারদের কালো অধ্যায় যেন হারিয়ে গেল, মিলিয়ে গেল। তবে ইতিহাসের আসল সত্য এটাই, কিছুই হারায়নি আজও। ইতিহাসের পাতায় জলজল করে এখনও রাজাকারদের অত্যাচারের কথা লেখা আছে। একটু বিশদ ঘাটলেই পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই অবধি। এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন।